২০২৬ সালের ছবি সোনামের গল্পটা কিন্তু বেশ অন্যরকম। এটা এমন এক সম্পর্কের গল্প যেখানে ভালোবাসার প্রকাশ করতে গিয়েই সবকিছু কেমন যেন গুলিয়ে যায়। চলুন এই অদ্ভুত সুন্দর কিন্তু জটিল ভালোবাসার গল্পের একদম শুরু থেকে শেষটা জেনে নেওয়া যাক। গল্পের গভীরে যাওয়ার আগে ছবির মূল চরিত্র ইয়ালানের এই কথাটা শোনা খুব দরকার। ও বলছে, আমার জন্য কথা হলো রক্তের মতো, শ্বাসের মতো, ওটা থেমে গেলে সব শেষ। মানে বুঝতেই পারছেন, কথা বলাটা ওর কাছে শুধু যোগাযোগ নয়, একেবারে বেঁচে থাকার সমান। আর এখান থেকেই গল্পের মূল দ্বন্দ্বের শুরু। তো গল্পের কেন্দ্রে আছে ইয়ালান আর মোনা, 4 বছরের বিবাহিত জীবন। বাইরে থেকে দেখলে মনে হবে বাহ, কি দারুণ একটা জুটি। কিন্তু আসলে ওদের সম্পর্কের ভেতরে একটা গভীর ভাগ তৈরি হয়ে গিয়েছিল, যা দুজনকেই ধীরে ধীরে আলাদা করে দিচ্ছিল। সমস্যাটা ঠিক কোথায় ছিল জানেন? ইয়ালানের কাছে। বিয়ে মানে ছিল জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা চিন্তা একে অপরের সাথে ভাগ করে নেওয়া, সবসময় একসাথে থাকা। আর অন্যদিকে মোনার কাছে এই একই জীবনটা হয়ে উঠেছিল একটা কান ঝালাপালা করা কোলাহল, কথার বোঝা, আর নিজের জন্য এক ফোঁটাও ব্যক্তিগত জায়গা না থাকা। মানে ওরা একই ছাদে নিচে থেকেও যেন দুটো আলাদা পৃথিবীতে বাস করত। ইয়ালানের ভালোবাসা দেখানোর উপায়টাই ছিল একটু অন্যরকম। ও ভাবত ভালোবাসা মানেই হলো অবিরাম কথা বলা। সকালের কফি বিনসের ফিলসফি থেকে শুরু করে বিশ্বের কোথায় কি ঘটছে সব কিছু নিয়েই ওর কথা বলা চাই। ওর কাছে এই একটানা কথা বলাই ছিল ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ। কিন্তু ইয়ালানের এই ভালোবাসাটাই মোনার জন্য একটা খাঁচার মতো হয়ে গিয়েছিল। এই অবিরাম কথার স্রোতে ওর দম বন্ধ লাগত। মনে হতো নিজের মতো করে একটু ভাবার বা নিঃশ্বাস নেওয়ারও ফুরসত নেই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ও মরিয়া হয়ে এই সম্পর্ক থেকে শুধু একটা ব্রেক চাইছিল। কিন্তু মোনা কিন্তু সরাসরি কথা বলার পথে গেল না। তার বদলে ডিভোর্স পাওয়ার জন্য এমন সব অদ্ভুত কাণ্ডকারখানা শুরু করলো যা শুনলে অবাক হতে হয়। ও ওর অফিসের সহকর্মীদের সাথে মিলে এমন সব প্ল্যান বানাতে লাগলো যাতে ইয়ালান নিজেই বিরক্ত হয়ে ওকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু মোনার একটাও প্ল্যান কাজে আসেনি, বরং যা হচ্ছিল তা খুবই মজার। যেমন ও পুরো বাড়ি অগোছালো করে রাখল। আর ইয়ালেন কি বলল জানেন? বলল এটাই নাকি মোনার আসল গন্ধ, আর এটা ওর আরও বেশি ভালো লাগছে। এরপর এক ভণ্ড বাবার নামে উপোস করার নাটক করল। কিন্তু ইয়ালেন রেগে যাওয়ার বদলে উল্টো ওর স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়ে গেল। আর সবশেষে যখন এক সহকর্মীকে দিয়ে ফোনে ফ্লার্ট করালো, ইয়ালেন তাতেও একটুও প্রভাবিত হলো না। আর এখানেই মোনার সব প্ল্যান একেবারে ধুলোয় মিশে যায়। ইয়ালান রেগে তো গেলই না, উল্টো রামকে ফোনে শেখাতে শুরু করলো যে ফ্লার্ট করার 23টা নিয়ম আছে। ভাবা যায়, এই একটা ঘটনাই বুঝিয়ে দেয় ইয়ালান কতটা সহজ সরল আর অন্য ধাঁচের একটা মানুষ। তো মোনার সব প্ল্যান যখন ব্যর্থ হলো, ও ইয়ালানকে বাড়ি থেকে দূরে রাখার জন্য একটা নতুন রাস্তা বের করলো। কিন্তু ও নিজেও জানতো না যে ওর এই চেষ্টাটাই ইয়ালানকে এমন একটা পরিচিতি দেবে যা সব কিছু ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বাড়িতে একটু শান্তি, একটু নিস্তব্ধতা পাওয়ার জন্য মোনা একটা বুদ্ধি বের করলো। ও একটা স্থানীয় রেডিও স্টেশনে ইয়ালেনের জন্য একটা গেস্ট স্পটের ব্যবস্থা করে দিল। ওর একটাই আশা ছিল, ইয়ালেনের কথার যে বন্যা, সেটা যেন বাড়ির বাইরে অন্য কোনো দিকে বয়ে যায়। কিন্তু রেডিওতে গিয়ে যা হলো তা ছিল একেবারে অপ্রত্যাশিত। ইয়ালানের ওই সোজা সাপটা, নির্মম সত্যি কথা বলার ধরন আর অদ্ভুত সব যুক্তি মানুষের মধ্যে রীতিমতো ঝড় তুলে দিল। ও আশাবাদকে ঘৃণা করত আর জীবনের কঠিন দিকগুলো নিয়ে কথা বলতো। আর ওর এই স্টাইলটাই ওকে রাতারাতি শহরের সবচেয়ে জনপ্রিয় ভয়েস বানিয়ে দিল। যখন আর কোনো উপায়ই কাজে দিল না, মোনা তখন তার শেষ এবং সবচেয়ে বিপজ্জনক চালটা চালল। এবারও এমন একজনের সাহায্য নিল যা গল্পের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। ওর শেষ চেষ্টা ছিল একজন মনোবিজ্ঞানী ডক্টর কাজলকে ভাড়া করা। আর উদ্দেশ্যটা অবিশ্বাস্য। কাজলের কাজ ছিল ইয়ালানকে প্রেমের জালে ফাঁসানো, যাতে মোনা ডিভোর্সের জন্য একটা অকাট্য কারণ পায়। এটা ছিল এক মারাত্মক ঝুঁকিপূর্ণ খেলা। কিন্তু এই প্ল্যানটাও বুমের্যাং হয়ে গেল। ডক্টর কাজল ইয়ালানের দুর্বলতা খুঁজতে গিয়ে ওর আসল রূপটা দেখতে পেল।
একজন জেনুইনলি দয়ালু, বিশ্বাসী আর অসাধারণ বুদ্ধিমান মানুষ। বই, কবিতা, দর্শন এই সব নিয়ে কথা বলতে বলতে তাদের মধ্যে এমন একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেল যা মোনার পরিকল্পনার ধারে কাছেও ছিল না। ঠিক এই সময়েই ইয়ালান অন্য একটা শহর থেকে একটা বড় রেডিও জকির চাকরির অফার পেল। এটা দেখে মোনা তো হাফ ছেড়ে বাঁচল। ও ভাবল এটাই মুক্তির সুযোগ, তাই ও ইয়ালানকে সেখানে যাওয়ার জন্য সব রকমভাবে উৎসাহ দিতে শুরু করল। এই শারীরিক দূরত্বটাই গল্পের ক্লাইম্যাক্সের জন্য মঞ্চ তৈরি করে দিল। আর এখান থেকে গল্পটা তার সবচেয়ে নাটকীয় মোড়ের দিকে এগোতে থাকে, যেখানে সব গোপন কথা, সব চক্রান্ত আর সব লুকিয়ে রাখা অনুভূতিগুলো এক এক করে সামনে আসতে বাধ্য হয়। এরপর যা ঘটল তা ছিল কল্পনারও বাইরে। ডক্টর কাজল, যিনি ততদিনে ইয়ালানে প্রেমে পড়ে গেছেন, একদিন সরাসরি ওর লাইভ রেডিও শোতে ফোন করে নিজের ভালোবাসার কথা জানিয়ে দিলেন। আর শুধু তাই নয়, হাজার হাজার শ্রোতার সামনে মোনার সাজানো পুরো প্ল্যানটাও ফাঁস করে দিলেন। এই সত্যিটা জানার পর ইয়ালান একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। মোনার সাথে যখন ওর কথা হয়, সে কষ্টটাই বেরিয়ে আসে। ও বলে, আমার থেকে ডিভোর্স পাওয়ার জন্য তুমি অন্য একজন মহিলাকে আমার প্রেমে ফেললে, এর চেয়ে তো আমাকে বিষ দিয়ে দিতে পারতে। ওর কথার মধ্যে ছিল তীব্র যন্ত্রণা আর বিশ্বাস ভাঙার কষ্ট। এর পরের ভয়ঙ্কর ঝগড়ায় সব সত্যিটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। বিধ্বস্ত ইয়ালান লাইভ রেডিওতেই নিজের চাকরি ছেড়ে দেয়, আর তারপর ও মোনাকে ঠিক সেটাই পাঠিয়ে দেয় যা মোনা এতদিন ধরে চাইছিল, ডিভোর্সের কাগজপত্র। ওদের সম্পর্কটা যেন সেখানেই পুরোপুরি শেষ হয়ে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। বেশ কিছুদিন আলাদা থাকার পর ওদের আবার দেখা হয়। এবার আর কোনো নাটক বা লুকোচুরি ছিল না। মোনা অবশেষে নিজের মনের কথাগুলো গুছিয়ে বলতে পারে, আর ইয়ালানও প্রথমবার বুঝতে পারে যে ভালোবাসার মধ্যে ব্যক্তিগত জায়গারও দরকার আছে। ওরা আসলে প্রথমবারের মতো একে অপরকে সত্যিই শুনতে আর বুঝতে শুরু করে। শেষ পর্যন্ত তারা ভালোবাসার এক নতুন মানে খুঁজে পায়। ওরা বুঝতে পারে আসল ভালোবাসা মানে সারাক্ষণ একে অপরকে আঁকড়ে থাকা নয়, বরং একে অপরকে নিজের মতো করে বাঁচার স্বাধীনতা দেওয়া। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি, কিন্তু আমরা একসাথে থাকি। সানামের গল্পটা আমাদের সবার সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। একটা সম্পর্কের মধ্যে থেকে একে অপরের সাথে সংযোগ না হারিয়ে নিজের স্বাধীনতাটুকু কিভাবে খুঁজে পাওয়া যায়? এই প্রশ্নটা হয়তো শুধু সিনেমার নয়, আমাদের সবার জীবনের।